তোমরা এর আগে জিন্নাদের বাচ্চাদের কথা তো শুনেই থাকবে। আজকের ঘটনাটাও এই জিন্নাদের বাচ্চাকে ঘিরে। একটা গ্রাম থাকে যেখানে নাকি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একজন মহিলার পেট ফেটে বাচ্চা জন্ম হচ্ছে। কেন বা কিভাবে হচ্ছে, এটা তারই ঘটনাটা সত্যি প্রচণ্ড ইন্টারেস্টিং একটি ঘটনা। আর হ্যাঁ, ঘটনাটা একটু পুরনো ঘটনা। আর যে ঘটনাটা পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এরকম একটি ঘটনা, একটা ইউনিক টাইপের ঘটনা আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যাতে তোমাদের কাছে নতুন নতুন টাইপের ঘটনা, নতুন নতুন টাইপের একটা ইউনিক টাইপের ঘটনা তোমাদেরকে আমরা দিতে পারি। তাই এরকম আরও ঘটনা পেতে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রেজজনিকে। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 111 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা এখনো অবধি 110 নম্বর ও 9 নম্বর এপিসোডটা শুনুনি, মানে আগের সপ্তাহের এপিসোডগুলো যারা যারা এখনো পর্যন্ত মিস করে গেছো, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু শুনতে ভুলো না। আগের সপ্তাহে 2খানা ঘটনায় কিন্তু দারুণ দারুণ 2টো ঘটনা ছিল। ঘটনা পাঠে আমি রাজ, গ্রাফিক্সে রোহান। শুরু করছি আজকের 111 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। হে রাজদা, আমি পুনাম হালদার, ঝাড়খণ্ড থেকে ঘটনাটি লিখছি। এই ঘটনাটা আমি আমার ঠাকুমার কাছে থেকে শুনেছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর ঘটনাটা জানি না, আমি যখন শুনেছিলাম আমি সত্যি নিজেই বিশ্বাস করতে পারিনি। আর বেশি সময় নষ্ট করছি না, যদি ভালো লাগে ঘটনাটা অবশ্যই কিন্তু শুনিও। এবার ঘটনায় আসছি। আমার ঠাকুমার বয়স তখন 20 বছর। দাদুর সাথে যখন আমার ঠাকুমার বিয়ে হয় তখন ঠাকুমার প্রায় 18 বছর বয়স ছিল। সেই সময় আশা করছি বুঝবে, মেয়েদের অনেক কম বয়সেই বিয়ে হতো। তবুও আমার ঠাকুমার একটু বেশি বয়সে বিয়ে হয়েছিল। এক কথায় বলা যেতে পারে এটা আমার ঠাকুমার বাবার এক প্রকার জেদ ছিল। যাই হোক, বিয়ে হয়ে দাদুদের বাড়ি যাবার পর থেকে ঠাকুমা একটা জিনিস লক্ষ্য করত। দাদুর বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়ি ছিল। এখানে বলে রাখি, দাদুরা যেখানে থাকতো তার আশেপাশে হাতে গোনাই কয়েকটা বাড়ি ছিল। এই বাড়িগুলোর থেকে যে বাড়িটার কথা আমি বলছি, ওই বাড়িটা একটু আলাদা ছিল, আর দাদুদের বাড়ি থেকে বেশ দূরেও ছিল। ঠাকুমা রোজ লক্ষ্য করত, ঠিক রাত 10টা থেকে 10:30টার মধ্যে ওই বাড়ি থেকে একজন ভদ্র মহিলা আসতো এবং দাদুদের পাশে একটি পুকুর ছিল। ওই পুকুর থেকে পিতলের একটা চকচকে কলসিতে জল ভরতো এবং ভীষণ অদ্ভুত আরও একটি ঘটনা ঘটতো, যেটা হচ্ছে গিয়ে ওই মহিলাটা ওই পুকুরের মধ্যে হাত ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকতো। তারপর যখন সে হাত তুলতো, সে হাতে একটা 1 হাত বড় সমান একটা মাছ থাকতো। এই অলৌকিক দৃশ্য আমার ঠাকুমা প্রায় 5 থেকে 6 দিন দেখার পর আমার দাদুকে একদিন জিজ্ঞাসা করে, এই জানো তো, প্রত্যেক দিন দেখি যে পশ্চিম দিকের বড় বাড়িটা থেকে একজন মুসলমান ভদ্রমহিলা আসে পুকুরে জল নিতে। জল নেয়, আবার হাত ডুবিয়ে মাছও ধরে। কে গো ওটা, তুমি জানো কিছু? দেখো, কিছু কিছু জিনিস তোমার না জানাই ভালো। বেশি মাথা ঘামিও না, আর লুকিয়ে লুকিয়ে সব দেখো না, তোমার জন্য ভালো নয়। কেমন? দাদুর এই কথা ঠাকুমাকে যেন আরো অবাক করে। ঠাকুমার আগ্রহ যেন আরো বেড়ে যায় এতে। প্রতিদিন দেখতো ওই ভদ্রমহিলা একটা কালো শাড়ি পরে আসতো, চকচকে কলসিটায় জল ভরতো এবং হাত চুবিয়ে রাখতো কিছুক্ষণ। তারপর 1 হাত সমান একটা মাছ তুলে নিয়ে চলে যেত। এবং আরো একটি অদ্ভুত জিনিস, সেটা হলো ওই মহিলাটাকে বা ওই বাড়ির আশেপাশেও কাউকে সকালবেলা দেখা যেত না। সেই সময় দাদুদের বাড়িতে একজন ওই বাড়ির কেয়ারটেকার টাইপেরই একজন ছিল। বাড়ির সবাই তাকে হালুই জেঠু বলে ডাকতো।
ওই হালুই জেঠুকে একদিন আমার ঠাকুমা ওই ভদ্র মহিলার কথা জিজ্ঞাসা করতে হালুই জেঠু যা বলে সত্যি তৃষা ভয় পাওয়ারই মতন। হালুই জেঠু বলে, মা, ও মহিলার থেকে তুমি যত দূরে থাকতে পারবে ও ততই তোমার ভালো। ও ও কোনো সাধারণ মানুষ নয় রে মা, ও জিন্নাতের বেগম। তুমি দেখো না, ও রোজ রাতে আসে জল নিতে। ওর শহর মানে ওই জিন্নাতকে খেতে দেওয়ার জন্য ওই এক কলসি জল আর ওই মাছ ধরে নিয়ে যায় প্রত্যেক দিন। প্রতি 5 বছর অন্তর অন্তর ওই বাড়ি থেকে নতুন নতুন মহিলাকে আসতে দেখা যায়, তবে ওরা কোথা থেকে আসছে এ কথা কেউ জানে না। তবে এই কথা জানার চেষ্টা করেছিল এই গ্রামেরই একজন, তাকে নাকি খুঁজে পাওয়া যায়নি। শোনা গেছিল 4 দিন পর ওর দেহ আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা খেজুর গাছে ঝুলতে দেখা গিয়েছিল। জানি না মা, ও ভালো না, তুমি এইসব থেকে দূরে থেকো। এই ঘটনার পর ঠাকুমার মনে এক অদ্ভুত ভয়ের জন্ম নিল। জিন্নাদের বেগম 5 বছর অন্তর অন্তর ওই বাড়ি থেকে নতুন নতুন মহিলাকে আসতে দেখা, এই সব কিছু ঠাকুমার মনে যেন এক ভয়ের জন্ম দিল। এরপর থেকে ঠাকুমা এইসব বিষয় থেকে একটু দূরে দূরে থাকতো। তবে হয়তো ঠাকুমার আরো অবাক হওয়া বাকি ছিল, আরো বেশি ভয়ের সামনাসামনি হওয়া বাকি ছিল। এই ঘটনার 6 মাসের মধ্যে ঠাকুমা গর্ভবতী হয় ও কাছের একটি হাসপাতালে ঠাকুমাকে ভর্তি করা হয়। হাসপাতালটা খুব একটা বড় নয়, ওই গ্রাম্য হসপিটালের মতনই। ঠাকুমার অ্যাডমিট হওয়ার ঠিক একদিন পর আরো একজন মহিলা অ্যাডমিট হয়, উনিও গর্ভবতী ছিলেন। অ্যাডমিট হওয়ার পর ঠাকুমা ওই মহিলার সাথে কথা বলার চেষ্টা করলেও ওই মহিলা কোনো কথাই বলেন না। তবে কিছুক্ষণ পর একটি ঘটনা ঘটে। ওই মহিলার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। এতটাই ব্যথা শুরু হয় যেন মনে হচ্ছিল ওই মহিলার গর্ভে কোনো বাচ্চা নয়, ওনার গর্ভে কোনো দৈত্যের বাচ্চা বড় হচ্ছে। আর সে যেন প্রাণপণে মায়ের পেট ফেটে বের হওয়ার চেষ্টা করছে। এরপর যেটা হলো সেটা হয়তো না দেখলে কল্পনাও করা সম্ভব নয়। যতক্ষণে ওই মহিলার চিৎকার শুনে ডক্টররা এসে পৌঁছেছিল, ততক্ষণে মহিলার পেট ফেটে রক্ত বেরিয়ে ছিন্ন ভিন্ন অবস্থায় মারা গিয়েছিল মহিলাটি, এবং তার গর্ভ থেকে বেরিয়ে এসেছিল একটা 10 কিলো ওজনের বাচ্চা। ঠাকুমা এইসব সহ্য করতে পারেনি, সেই সময় অজ্ঞান হয়ে গিয়েছিল ঠাকুমা। কিছুদিন পর ঠাকুমার অবস্থা ঠিক হতে বাড়িতে আসার পর দাদুকে ঠাকুমা জিজ্ঞাসা করে সেই দিন কি হয়েছিল। দাদু বলতে চাইছিল না, তবে ঠাকুমার অনেক জোরাজুরিতে দাদু বলতে রাজি হয়। দাদু বলেছিল যে ওই দিন যে মহিলা অ্যাডমিট হয়েছিল ওটা আর কেউ নয়, সেই মহিলা যে প্রত্যেক দিন রাতে পুকুরে জল আনতে আসতো, অর্থাৎ উনি জিন্নাতের বেগম। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এমন একজন বেগম হসপিটালে অ্যাডমিট হয় এবং এমনই একটা বাচ্চা পেট ফেটে বেরিয়ে আসে। তবে ওটা বাচ্চা নয়, ওটা সাক্ষাৎ জিন্নাতের বাচ্চা। এবং ওই বাচ্চা জন্ম হবার পরই কিছু লোক গিয়ে ওই বাচ্চাটাকে ওই ঘরের মধ্যে রেখে দিয়ে আসে। তারপর আবারও 5 থেকে 6 দিন পর এমনই একটি মহিলাকে ওই বাড়ি থেকে বেরোতে দেখা যায় রাতে করে। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, এই ঘটনা থেকে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আর কি, তোমাদেরকে বলে দিলে আর কি তোমাদেরও ভালো লাগবে ঘটনাটা। এটা যেমন পুনামের ঠাকুমার সাথে ঘটেছিল, এইটা ঘটেছিল আমার দাদুর সাথে আর কি।
আমার দাদুর যখন বয়স আর কি 22 বছর, 22 কি 23 হয়, মানে বিয়ে হয়ে গিয়েছিল তখন আর কি। ব্যবসার জন্য একজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। ওটা দাদু যদ্দূর বলেছিলেন, দাদুদের দেশ ছিল আমাদের আঁকড়া, তা আমাদের সন্তোষপুর আঁকড়া দেশ ছিল। তা ওখান থেকে ব্যবসার জন্য কথা বলতে গিয়েছিলেন আমাদের ওই ছাড়িয়ে, বজবজ একদম ছাড়িয়ে, ওর উলুবেড়িয়া নাকি একটা নাম ছিল জায়গাটার, আমার নামটা প্রপার মনে নেই। যাই হোক, এই ঘটনাটা আমার দাদু বলেছিল আমাকে। তা গিয়েছিল যখন, তো সেদিন যেদিনকারে গিয়ে তখন তো এত যান চলাচল ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। তা একদিন থাকতে হয়েছিল। তা তখন একটা জিনিস দেখেছিল আমার দাদু, যে একটা ঘরে পুরো একটা মানে জলার মধ্যে একটা মোটামুটি পাকা একটা ঘরটা পুরো অন্ধকার, অন্ধকার মানে পুরোপুরি অন্ধকার, কোনো লাইট ফাইট কিচ্ছু নেই। আর হ্যারিকেনও জ্বলছে না, রাত্রিবেলা কোনো হ্যারিকেনও জ্বলছে না। তা স্বাভাবিক তো হতেই পারে, এটা না হওয়ার কিছুই নেই তখনকার যুগে। সকালবেলা আর কি দাদু আর কি যখন গিয়েছিল বাড়িটায়, তখন দেখেছিল একজন মহিলাই ওই বাড়িতে ছিল, ঠিক আছে। সকালবেলা যখন দাদু গিয়েছিল তখন দেখলো যে একজন মহিলাই আর কি বাইরে বেরোচ্ছে, আর মানে মুসলিম, পুরো বোরখা পরা একজন মুসলিম আর কি, মুসলমান মহিলা বাইরে বেরোচ্ছে, কিছু কাজবাজ খুঁটিনাটি কাজবাজ করছে রাতের বেলা। মানে কিছু নয়, মানে মুসলিমদেরও তো অনেক রকমের মানে থাকে, উৎসব থাকে। সেই টাইমে কোনো উৎসব ছিল না, ঠিক আছে। তা দাদু রাত্রির কটা বাজে তখন, 1:30 না 2 বাজে, হঠাৎ করে চমকে ওঠে, ওই বাড়ি থেকে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি আসে। তা দাদু তো বুঝতে পারে না চিৎকার কেন হচ্ছে আর কি। তা দাদুর এই যে যার সঙ্গে কথা বলতে গেছিলাম, দাদুর বন্ধুই হতো আর কি, তাকে জিজ্ঞাসা করেছিল যে আমি সকালবেলা দেখলাম ঘরটা এত নির্জুম হয়ে পড়েছিল, রাতের বেলা এত আওয়াজ কিসের ঘরটা থেকে। তা ছাদে উঠেও নাকি দাদু একবার দেখেছিল ওই বন্ধুটার সাথেই। ছাদে উঠে দেখছে ঘরটার মধ্যে ভর্তি লোক, মানে ভর্তি লোক, যেন কোনো উৎসব চলছে ঘরের মধ্যে। এবারে দেখো, এটা হতে পারে, এবারে ম্যাক্সিমাম এটা তো মানা যেতেই পারে না, যে মানে এটা ভাবা যেতেই পারে একটা বাড়িতে যদি লোকজন আসে, তা আমাদের বাড়ির সামনে থেকে যদি রাস্তাটা হয়, তা আমরা তো দেখতে পাবো না যে কে আসছে না যাচ্ছে, স্বাভাবিক, এটা তো বোঝা যায় রে বাবা যে ওই বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, আমাদের বাড়ির সামনে থেকে সবাই যাচ্ছে। পুরো রাস্তা দিয়ে তো কেউ যায়নি, বা অন্য কোনো রাস্তা নেই ঘরটায় ঢোকার, ওই দাদুদের ওই বন্ধুটার বাড়ির সামনে থেকেই একটা রাস্তা আছে, ওখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, কেউ যায়নি সারাদিন ধরে ওখান থেকে। দাদু জিজ্ঞাসা করেছিল যে হঠাৎ করে রাত্রিবেলা এত জাঁকজমক, ব্যাপারটা কি হচ্ছে এটা কি। তখন ওই দাদুর বন্ধুটা বলেছিল যে ওটা মানুষের বাড়ি নয়। দাদু বুঝতে পারিনি মানুষের বাড়ি নয় মানে, বলছে ওটা জিন্নাদের বাড়ি। বলছে জিন্নাদের বাড়ি মানে, বলছে ওখানে যে মহিলাটা থাকে তার স্বামী হলো জিন্নাত, আর এই জিন্নাতরাই রাত্রিবেলা করে কিছু কিছু সময় আছে, কিছু কিছু তিথি আছে, যে তিথিগুলোতে আর কি ওনারা উৎসব করে। তা তোমরা যে কজনকে ওখানে দেখতে পাচ্ছ, একমাত্র মহিলা ছাড়া ওখানে যে কজনকে দেখতে পাচ্ছ সবাই জিন্নাত ওখানে। উনি কাউকে আর কি কোনো সমস্যাও তৈরি করে না কারোর প্রতি, আর কারোর সঙ্গে কোনো কথাও বলেন না, কারোর সঙ্গে কোনো সম্পর্কও রাখেন না। তো আমাদেরও কোনো অসুবিধা হয় না, হ্যাঁ ভয় লাগে মাঝে মাঝে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, একদিন নাকি একজন নাকি লুকিয়ে দেখতেও গিয়েছিল, তো তারপর থেকে নাকি সে প্যারালাইজড হয়ে গেছে। তো তারপর থেকে কেউ দেখার চেষ্টাও করে না ওই ঘরের ভেতরে। দাদুর আর কি বলা ঘটনাটা আর কি। পরের দিন আবারও নাকি যখন ওই বাড়ির সামনে থেকে আসছিল, বাড়িটা কিরকম জানো তো, আর কি দাদুদের ধরো বন্ধুর বাড়ি, দুটো রাস্তা, একটা দাদুদের বাড়িতে, দাদুর বন্ধুর বাড়িতে ঢুকছে, আর একটা রাস্তা একটু চলে গিয়ে ওই বাড়িটা ঢুকছে, এরকম একটা বাড়ি। আর যাওয়ার সময় উঁকি ঝুঁকিও দাদু একটু মেরেছিল, ঘরের ভিতরে কেউ নেই, ওই একজনই মহিলা 14 বার বাইরে বেরোচ্ছে, কিছু খুঁটনাটি কাজ করছে, আবার চলে যাচ্ছে। তা এই ছিল ঘটনা। তা দুটো ঘটনাই শুনলে কেমন লাগলো প্লিজ জানাবে, আর শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ঘটনা তোমরা যদি আরও চাও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব কিন্তু তোমরা অনেকেই করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু করো। আর যত সাবস্ক্রাইব করবে আমাদের পরিবার কিন্তু তত বড় হবে। আর আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আমাদের ইমেল অ্যাড্রেস prejoni49@gmail.com তোমরা কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। আমি ফিরছি এই শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।